চলো এবার তাহলে আমরা একের দাগের প্রশ্ন থেকে শুরু করি। তো একের দাগের প্রশ্নটা কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত টাকা হবে। ওকে, তো রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সরল সুদের হার কত দেওয়া আছে, 8 সমান কত দেওয়া আছে, দেওয়া আছে 10%। আচ্ছা, ক টাকা, আসলটা কত, আসল সমান আসল পি সমান কি দেওয়া আছে, এ টাকা, আর সময় টি সমান দেওয়া আছে বি মাস। ওকে, সরল সুদের ক্ষেত্রে আমরা সময়কে সব সময় বছরে নিয়ে যাব, তো বি মাস সমান আমরা করে দিতে পারি b/12 সমান হয়ে যাবে বছর। ওকে, এবার আমাদের কি বের করতে বলেছে, সরল সুদ। ওকে, সরল সুদ বেরিয়ে যাবে, তো আমরা জানি সরল সুদ I সমান TRT/100, পি এর মান এ, আর এর মান 10, টি এর মান b/12 ডিভাইডেড 100। 0 0 কেটে গেল, 12টা নিচে আছে, তার মানে নিচে চলে আসবে, 12টা নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে এ ইন্টু বি, এ বি, আর 12 এর সাথে 10 গুণ হচ্ছে 120 টাকা। তাহলে হয়ে যাবে এটা आंसर। তাহলে অপশন কি, অপশন হয়ে যাবে a/b 100, তাহলে অপশন হয়ে যাবে বি। ওকে, দুই দাগের প্রশ্নটা কি বলেছে যে x প্রপোর্শনাল y হলে নিচের কোনটি মানে কোনটা ঠিক হবে। তো x প্রপোর্শনাল y, তাহলে x ডাইরেক্টলি প্রপোর্শনাল y, তার মানে x আর y কোন ভেদে রয়েছে, সরল ভেদে রয়েছে। আর সরল ভেদে রইলে আমরা একটা কথা জানি যে দুটো চলরাশি সমানভাবে বৃদ্ধি পাবে বা সমানভাবে হ্রাস পাবে। তাহলে দেখো অপশনে কোনটা দেয় সমান হারে বৃদ্ধি পাচ্ছে, তো অপশনে দেখো x² আর হচ্ছে y² দেখো দুটো সমান হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। তাহলে ওটা অপশনে কত রয়েছে, অপশনে রয়েছে ডি। তো লজিক মনে রাখবা, সরল ভেদে যদি থাকে x প্রপোর্শনাল y, যদি সরল ভেদে থাকে x প্রপোর্শনাল x টু দি পাওয়ার n আর y টু দি পাওয়ার n হয়ে যাবে, মানে x এর পাওয়ার যত ভাবে বৃদ্ধি পাবে y এর পাওয়ার তত ভাবে বৃদ্ধি পাবে। ওকে, তিন দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। তিন দাগের প্রশ্নটা বলছে এবিসি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ সমান হচ্ছে 100 ডিগ্রি হলে তাহলে সি কোণের পরিমাণ কত। একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, ওকে, এ বি সি ডি, এ কোণের মান বলেছে কত ডিগ্রি, 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত। ওকে, তো আমরা জানি একটা উপপাদ্য যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি, 180 ডিগ্রি। তাহলে আমরা এ কোণ আর সি কোণ কত ডিগ্রি হবে, এ কোণ প্লাস সি কোণ সমান হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এ কোণ আর সি কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, অথবা বি কোণ আর ডি কোণ 180 ডিগ্রি হবে। তাহলে এ কোণের মান দেওয়া আছে, তাহলে আমাদের সি কোণের মান কত, এ কোণের মান কত 100 ডিগ্রি প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে সি কোণের পরিমাণ কত, 80 ডিগ্রি। অপশন যেটা আছে সেটা উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, দেখো চারের দাগেরটা কি বলছে, বলছে 7 পাই রেডিয়ান বাই 12 সমান কত, ষষ্ঠিক মান কত, ষষ্ঠিক পদ্ধতিতে মান কত। আচ্ছা, তা আমরা জানি একটা রিলেশন, দ্বিতীয় ষষ্ঠির মধ্যে রিলেশন হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ওকে, তো আমরা যেখানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি রিপ্লেস করতে পারি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না,
7/12 ইন্টু 180 ডিগ্রি। ওকে, 12 দিয়ে কেটে দাও, 12 দিয়ে কেটে দাও, 12 কে 12, 12 কে 12, 6 গেল, 5 12 60, তাহলে হচ্ছে 7 কে 15 দিয়ে গুণ করো, 7 কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 105, তাহলে 105 ডিগ্রি। অপশন কি? অপশন হচ্ছে সি। ওকে, তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a এবং কর্ণের দৈর্ঘ্য d হলে a ও d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে দেখো বাহু বলেছে, বাহুর দৈর্ঘ্যটাকে আমাদের a দ্বারা প্রকাশ করেছে, আর কর্ণের দৈর্ঘ্যটাকে d দ্বারা প্রকাশ করেছে। আমরা বাহু আর d এর মধ্যে রিলেশন, তাহলে কর্ণের দৈর্ঘ্য কার বলেছে, সবটা কিসের, ঘনকের। আচ্ছা, তো ঘনের ক্ষেত্রে আমরা একটা রিলেশন জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য d সমান √3 ইনটু a। তাহলে এখানে দেখো √3 ইনটু a, তাহলে d সমান √3 ইনটু এরকম রিলেশন কোথায় আছে দেখো অপশনে, অপশনে উল্টো করে দেওয়া আছে, অপশন উল্টো করে দেওয়া আছে অপশন নাম্বার বি। অপশনে দেওয়া আছে √3 ইনটু a সমান হচ্ছে d। ওকে, অপশনে যাও বি। ওকে, তারপরে দেখো 6 নাম্বার কি বলেছে, 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে বলেছে x + y এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, কত কত সংখ্যাগুলো আছে গো, 6 7 x 8 y 16, আর গড় মান বলেছে, গড়টা কত, গড়টা হচ্ছে 9। ওকে, তাহলে গড়ের নরমাল লজিক জানি যে সংখ্যাগুলোকে যোগ করতে হবে এবং যত সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে সবটা যোগ করে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তাহলে 6 + 7 + x + 8 + y + 16 সমান হচ্ছে কত সংখ্যা, 6, 6 দ্বারা ভাগ। গড়ের आंसर বলেছে 9, তো 9 হয়ে গেলে লিখলো 9। ওকে, যোগ করো 16 আর 8 24, 24 আর 6 30, 30 আর 7 37, 37 প্লাস x প্লাস y বাই 6 ইকুয়াল টু 9। ওকে, দেখো এবার আমরা কি 6টা ভাগের আছে ওটা গুণ হয়ে যাবে, তাহলে x 37 প্লাস x প্লাস y সমান হচ্ছে 6 5 9 35 6 9 54, তাহলে x প্লাস y সমান 37টা বিয়োগ হয়ে যাবে 54 মাইনাস 37, তাহলে x প্লাস y সমান হয়ে যাবে 54 থেকে 37 বাদ হয়ে যাচ্ছে 17। ওকে, তাহলে x প্লাস y সমান 17, এটা অপশনটা কোথায় আছে, x প্লাস y সমান 17 হচ্ছে অপশন নাম্বার বি, आंसर হয়ে যাবে বি। ওকে, কপি করে নাও, এমসিকিউ শেষ হয়ে গেল। এবার আমরা দেখব দুইয়ের দাগের গুলো। দুইয়ের দাগের গুলো কি আছে, শূন্যস্থান পূরণ আছে। বলেছে r% বার্ষিক সরল সুদের মূলধন, কোন মূলধন n বছরের সুদ PNR/25 হলে, মানে 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো আমরা জানি মূলধনের শর্টকাট ফর্মুলা, মূলধন নির্ণয়ের ফর্মুলা P সমান I * 100 বাই RT। ওকে, তো I এর মান কত বলেছে, PNR/100 ইনটু 100। ওকে, সরি 25 বলেছে, PNR/25, তো I এর মান কত বলেছে, PNR/25 ইনটু 100 বাই R এর মান কত, R এর মান কি আছে গো, R এর মান R ই আছে, আর T এর মান N আছে। ওকে, কাটাকাটি করে নাও, 4 25 100, আর আর কেটে দাও, N N কেটে দাও, তাহলে 4 এর সাথে P এর গুণ, তাহলে 4P, তো হয়ে যাবে অপশন 4P। 4P উত্তর ফাঁকা শূন্যস্থান বসে যাবে 4P। ওকে, এটা তুই এর আগের দাগের প্রশ্ন।
দুয়ের জায়গাটা দেখো বলেছে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 বলেছে এর কোন মানের জন্য এদের দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, তাহলে আমাদের সাধারণ সমীকরণ আমরা জানি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? এটা 41 এর দ্বিঘাত সমীকরণ, সাধারণ সমীকরণ। তাহলে আমরা জানি এর কন্ডিশন কি, a নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হতে হবে না। ওকে, এখানে হচ্ছে এর মান কত হলে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এর মান, তার মানে আমাদের এই পুরো পোরশনটাকে 0 বানাতে হবে। তাহলে এর জায়গাতে কত বসালে আমাদের পুরো 0 হবে, তাহলে মানে আলটিমেটলি আমাদের a বক্স সমান 0 আনতে হবে। তাহলে আমরা যদি এর ঘরে 2 বসাই, তাহলে 2 মাইনাস 2, তাহলে কত হবে? 0। 0 সাথে যেটা গুণ করব 0ই হবে, তাহলে আলটিমেটলি 0 চলে আসবে। তাহলে এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, যদি এর সমান 0 হয়ে যেত তাহলে কি হতো? তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যেত। তাহলে এটা একঘাত বা রৈখিক সমীকরণ হতো। ওকে, মনে রাখিও, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, কি বলেছে তারপরে প্রশ্নটা, বৃত্তস্থ এবিসিডি একটা বৃত্তস্থ সামান্তরিক এ কোণের মান নির্ণয় করি। আচ্ছা, এ কোণের মান 90 ডিগ্রি হবে। কেন বলো তো? কারণ আমরা জানি, কারণটা লিখে নাও, কারণ বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র এবং আয়তাকার চিত্রে প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাই হচ্ছে এই কোণের মান 90 ডিগ্রি হবে। ওকে, চলো, এটা কত নাম্বার ছিল গো? এটা 3 নাম্বার ছিল। এবার দেখো 2 এর 4 নাম্বারটা কি বলেছে, tan 35 ডিগ্রি এবং tan 55 ডিগ্রি সমান হচ্ছে sin থিটা হলে থিটার সর্বনিম্ন মান কত? আচ্ছা, তাহলে এটাতে একটু জায়গা লাগবে, এটা তো অনেক কিছু বলার ব্যাপার আছে। 2 এর 4 এর দাগ, tan 35 ডিগ্রি আর হচ্ছে tan 55 ডিগ্রি সমান হচ্ছে sin থিটা। তো থিটা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। আমি কি এটা এভাবে লিখতে পারি না, sin থিটা সমান tan 35 ডিগ্রি আর এটাকে tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতে পারি। পুরো কোণের সূত্রানুসারে sin থিটা সমান tan 35 ডিগ্রি আর হচ্ছে এটাকে আমরা লিখতে পারি cot 35 ডিগ্রি। আমরা জানি tan 35 ডিগ্রি এবং cot 35 ডিগ্রি হলে আলটিমেটলি কত হয়? 1 হবে। কেন? আমি লজিক শিখেছি, এগুলো লজিক তো তোমরা জানোই যে sin থিটা আর cosec থিটা যদি পাশাপাশি থাকে তাহলে হয়ে যাবে 1, যদি tan থিটা আর cot থিটা যদি পাশাপাশি থাকে সমান হয়ে যাবে 1, আর cos থিটা আর যদি cos থিটা এবং যদি sec থিটা পাশাপাশি থাকে ইকুয়াল টু হয়ে যাবে 1। লজিক মনে রাখো। তাহলে যেহেতু tan 35 ডিগ্রি এবং cot 35 ডিগ্রি থিটার মানে একই, তাহলে সে যে আলটিমেটলি 1। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি না, sin 9 কার মান, sin কার মান 1 ডিগ্রি, সরি sin কার মান 1, তাহলে sin 90 এর মানে 1, তাহলে sin কেটে গেল, তাহলে থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে? 90 ডিগ্রি। ওকে, মনে রাখো। তো এটা লজিক মনে রাখো, sin থিটা cosec থিটা সমান হয়ে যাবে 1, tan থিটা cot থিটা সমান হয়ে যাবে 1, আর cos থিটা এবং sec থিটা সমান হয়ে যাবে 1। ওকে, বুঝলাম? হ্যাঁ, দুইয়ের 5 এর দাগাটা দেখো। 2 এর 5 এর দাগাটা কি বলেছে, যে একমুখ
এক মুখ কাটা একটা পেন্সিলের আকার চোঙ এবং ড্যাশের সমন্বয়। চোঙ আর কার সমন্বয় হবে? শঙ্কুর সমন্বয়। এটা বইয়েরই প্রশ্ন আছে, শঙ্কুর সমন্বয়। ওকে, এটা শঙ্কুর হবে। কেন? দেখো আমি একটা চিত্র আঁকছি, কাটা কেমন বলছে? কারণ কার মতো দেখতে? এক মুখ কাটা পেন্সিল, মানে এক মুখ কাটা কি পেন্সিল, এক মুখ কাটা পেন্সিল দিয়ে এরকম করে এঁকে দিচ্ছে। দেখো এটা পেন্সিল তো, হ্যাঁ না বলো? দেখো এই অংশটা কার মতো? দেখো শঙ্কুর মতো। আর এই অংশটা কার মতো? চোঙের মতো। ওকে, 2-6 দাগাটা দেখো। 2-6 দাগাটা কি বলেছে? যে মধ্য গামিতার মাপকগুলি হলো গড়, মধ্যম এবং সংখ্যা গুরুমান। ওটা অপশন হচ্ছে সংখ্যা, সংখ্যা গুরু মান। আচ্ছা, যেহেতু মধ্যগামিতার মাপক হচ্ছে তিনটি, গড়, মধ্যম, সংখ্যা গুরুমান, তাহলে এখান থেকে একটা রিলেশন মনে রাখিও যে সংখ্যা গুরুমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, 2 ইন্টু যৌগিক গড়। আচ্ছা, মুছে দিলাম। তিনের দাগের প্রশ্নগুলো দেখো। তিনের এক কি বলেছে? সত্য মিথ্যা বিবেচনা করতে বলেছে। বলেছে নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তুলনা বেশি। সরল সুদ চক্রবৃদ্ধি তুলনা বেশি? না 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 না, একটা কথা বলে, এটা হলো মিথ্যা। এটা কি হবে? মিথ্যা। কেন? একটা লজিক মনে রাখো যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, কিন্তু একের বেশি, 1 বছরের বেশি হলে চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের থেকে বেশি। চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের থেকে বেশি, মনে রাখবে। একের বেশি বছর হলে, শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান, কিন্তু একের বেশি বছর হলে সবসময় চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে? যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে বেশি 2 বছরের ক্ষেত্রে, তাহলে উত্তর হয়ে গেল কি? মিথ্যা। তাহলে উত্তর কি হবে? চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। তারপরে দেখো 1-2 বলছে x কিউব y x স্কয়ার y স্কয়ার এবং x y কিউবের ক্রমিক সমানুপাত আছে। তাহলে ক্রমিক সমানুপাত নির্ণয় করার টেকনিক কি? প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, তৃতীয় পদ এগিয়ে যাবে সমান সমান আকারে। ওকে, তাহলে কি আমরা দেখো তিনটা পদ আছে। কি কি পদ? তিনটা গো। একটা হচ্ছে x কিউব y, আরেকটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার, একটা হচ্ছে x y কিউব, সরি x y কিউব, x y কিউব আছে, তাই তো? ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের কি প্রথম পদ বাই দ্বিতীয় পদ, আবার সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। ওকে, কোনাকুনি গুণ করে নাও। কোনাকুনি গুণ করলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, দেখো দুটো সমান, তাহলে হচ্ছে তারা ক্রমিক সমানুপাতে রয়েছে, তাহলে এটা সত্য। তাহলে তারা ক্রমিক সমানুপাতি। ওকে, তারা ক্রমিক সমানুপাতি। চলো মুছে দিলাম। তিনের দাগাটা দেখো। তিনের দাগাটা কি বলেছে? যে অর্ধবৃত্তাংশস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। হ্যাঁ, সত্য। এটা হয়ে যাবে সত্য। দেখো সেম লজিক মনে রাখো। সেম রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে
ওখানে শুধু এরকম লেখা থাকবে যে অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হয়ে যাবে ওটা ক্ষুদ্রতর, মানে সরি সূক্ষ্ম কোণ। তাহলে ক্ষুদ্রতরের জায়গায় যদি বৃহত্তর কথাটা থাকে, ক্ষুদ্রতম জায়গায় যদি বৃহত্তম কথাটা লেখা থাকে, বৃহত্তর কথাটা লেখা থাকে, তাহলে এটা স্থূলকোণ না হয়ে যায়, স্থূলকোণ না হয়ে যাবে এটা সূক্ষ্মকোণ। ওকে, মনে রাখতে হবে। ওকে, তাহলে বৃত্তাংশস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হয়ে যাবে তখন ওটা সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে সত্য, আর ওটা হয়ে যাবে, ওটা আরেকটা লজিক আছে, ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বৃহত্তর থাকলে হয়ে যাবে সূক্ষ্মকোণ, আর হয়ে যাবে ক্ষুদ্রতর কথাটা লেখা হবে, হয়ে যাবে এটা স্থূলকোণ। ঠিক আছে, তারপরে দেখো sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রির সরলতম মানে 1, তাহলে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রির মান কি 1 প্রশ্ন করেছে আমাদের। তাহলে দেখো sec স্কয়ার 63 ডিগ্রি মাইনাস আমরা কেটে গেলে তাই না, সরি cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, পারি কি পারি না বলো, হ্যাঁ কি না? তাহলে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস এটাকে tan স্কয়ার 27 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস cot মানে tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে সত্য, হ্যাঁ কি না? আমরা লজিক গুলো মনে রাখো, কিছু 1 আলাদা ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান হয়ে যায় 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হয়ে যায় 1, আর cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হয়ে যায় 1। ওকে, তো এটা এখান এই ফর্মুলা দিয়ে হয়ে গেল। আর এটা তো পুরো কোন লজিক যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় tan থিটা। চলো 5 নাম্বার দেখো, 5 নাম্বার কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন পূর্বের গোলকের কত গুণ হবে? দ্বিগুণ হবে, এটা সত্য না চেক করতে বলেছি। যখন ধরতে আমরা জানি গোলকের ব্যাসার্ধ যখন r, তখন তার আয়তন কত হয়ে যায়, আয়তন সমান কখন হয়ে যায় গোলকের, গোলকের আয়তন কত হয়, গোলকের আয়তন মানে v, গোলকের আয়তন তখন কত হয় 4/3 পাই r কিউব ঘন একক হয়ে যায়, হ্যাঁ কি না? যখন এবার বলেছে ব্যাসার্ধের মান দ্বিগুণ মানে 2r, ব্যাসার্ধের মান 2r, তখন তার আয়তন কত গুণ হবে? তাহলে আমরা দেখো সূত্রটা বসিয়ে দেব 4/3 পাই r এর মান হচ্ছে 2r, 2r কিউব হয়ে যাবে, তাহলে 4/3 পাই 2 এর কিউব 8 আর 8 এর কিউব r কিউব, তাহলে এটাকে আমি লিখতে পারি 8 4/3 পাই r কিউব, তাহলে কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে প্রশ্ন কি বলেছে ভাই, কয় গুণ? দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন অনুসারে মিথ্যা, কিন্তু উত্তর হবে কত গুণ? 8 গুণ। মনে রাখো, উত্তর হবে কত গুণ? 8 গুণ। ওকে, 8 গুণ। তাহলে যদি কোনো একটা গোলকের আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করি, তাহলে তার তার আয়তনটা 8 গুণ বৃদ্ধি পাবে। লাস্ট 3-6 দাগের প্রশ্ন কি বলেছে যে একটা চার্ট দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে স্কোর, আর এদিকে কি আছে ভাই? শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা 1 2 3 4 5, 1 2 3 4 5, আর নিচে কত দেওয়া আছে ভাই? 3 6 4 7 আর হচ্ছে 5। ওকে, তো বলছে আর কি বলেছে, সংখ্যা বিভাজনটির সংখ্যা গুরুমান 3। আচ্ছা, সংখ্যা গুরুমান বলেছে। আচ্ছা, সংখ্যা গুরুমানের লজিক কি ভাই? সংখ্যা গুরুমানের লজিক কি ভাই? যে চারটাতে কোন সংখ্যাটা বেশি রিপিট করা আছে, মানে সবচেয়ে বেশি কোন সংখ্যাটা বেশি দেওয়া আছে,
একে একে এক আলা স্কোর করেছে কয়জন? 3 জন, 2 আলা করেছে 6 জন, 3 আলা করেছে 4 জন, 4 আলা করেছে 7 জন, 5 আলা করেছে 5 জন। তো সবচেয়ে বেশি স্কোর কোন সংখ্যাতে করেছে? না তো 4, 4 দেখো 7 জন করেছে। তাহলে উত্তর কি হচ্ছে 4, কিন্তু আমাদের বিভাজনটা কত দেওয়া আছে? 3। উত্তর হচ্ছে সংখ্যাগুলোর মান উত্তর হচ্ছে 4, কিন্তু উত্তর বিভাজনের প্রশ্নে দেওয়া আছে 3। তাহলে হয়ে যাবে অপশন অনুসারে মিথ্যা, প্রশ্ন অনুসারে যে মিথ্যা, কিন্তু সত্য উত্তরটা হয়ে যাচ্ছে 4। তাহলে সংখ্যাগুলোর মানে লজিক কি, যে কোন সংখ্যাটাতে অঙ্কটাতে মানে অঙ্কগুলোতে বেশি পরিমাণে রিপিট করা আছে, বেশি পরিমাণে আছে, তাহলে এখানে সংখ্যা বেশি কি 4, 7 জন বেশি, সেটা হয়ে যাচ্ছে সংখ্যাগুলোর মান। আজকে এই পর্যন্ত থাক। আই হোপ এই সূত্রগুলো দেখবা, ভালো করে বুঝবা। নেক্সট ডে 2 ভাগের কোশ্চেনগুলো সলিউশন করাবো। ওকে বাই।